এবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রেদওয়ার আহমেদ। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত রয়েছেন সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট হাসান মামুন এবং আরও কিছুক্ষণ পর যুক্ত হবেন সিনিয়র সাংবাদিক ও মানবাধিকার কর্মী শামসুল আলম লিটন। শুরুতেই হাসান মামুন, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে দিয়ে আজকের সংবাদ সম্প্রসারণ শুরু করতে চাই। একটা আন্তর্জাতিক প্রসঙ্গ দিয়ে আজকে আমি একটু শুরু করতে চাই। সারা বিশ্বে আলোচিত হচ্ছে এবং সারা বিশ্বে এটির প্রভাব পড়ছে। সেটি হলো মধ্যপ্রাচ্যে ফের চরম উত্তেজনা। খার্ক দ্বীপসহ ইরানের যোগাযোগ অবকাঠামোয় তীব্র হামলা, রাতের মধ্যে একটি সভ্যতার মৃত্যু, হুঁশিয়ারি ট্রাম্পের এই হুঁশিয়ারিকে আপনি কতটা বাস্তবসম্মত দেখেন? ধন্যবাদ। সবাইকে শুভেচ্ছা। আমরা একটা বাজে এরকম বিশ্ব পরিস্থিতি মোকাবেলা করছি, এমনকি বাংলাদেশ থেকে, কারণ এর প্রভাব তো বাংলাদেশেও এসে পড়েছে, বাংলাদেশের কৃষিতেও পড়েছে। এবং এখানে একটা নতুন সরকার প্রথমে এই সংকট মোকাবেলায় হিমশিম খেতে শুরু করেছে। তো যাই হোক, আমরা তো জানি যে ট্রাম্প সাহেব এর আগেও কিন্তু আহ, মানে হুঁশিয়ারি দিয়েছেন, আলটিমেটাম দিয়েছেন, কিন্তু সে অনুযায়ী উনি তৎপর হননি। এই আলটিমেটামগুলোর উদ্দেশ্য ছিল ইরানকে একটা মানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের জন্য সম্মানজনক হয় এরকম একটা চুক্তিতে আহ, নিয়ে আসা, ইরানকে উদ্বুদ্ধ করা। কারণ তারা যে হিসাব নিকাশ থেকে এই যুদ্ধে নেমেছিলেন, ইরানের উপর যে যুদ্ধ চাপিয়ে দিয়েছিলেন, যেটা এক ধরনের ঘৃণ্য মানবাধিকার লঙ্ঘন বলা যায়। কারণ শুরুতেই তারা কিন্তু বেসামরিক স্থাপনার ওপর হামলা চালিয়েছিলেন। তো এখনো সেই মানবাধিকার বিরোধী কর্মকাণ্ড চলছে এবং উনি কিন্তু যে ঘোষণা দিয়েছেন ওনার যে স্টেটাসে, পোস্টে, অশালীন শব্দ প্রয়োগ করে, যার সমালোচনা মার্কিন মূল্যকেও হচ্ছে। তো যেখানে তার হতাশা এবং ক্রোধের বহিঃপ্রকাশ ঘটেছে আর কি। তো যাই হোক, সেখানে উনি যা যা করবেন বলেছেন সেগুলো কিন্তু ঘোষিতভাবে মানবাধিকার লঙ্ঘন। জি, সেতুগুলো ধসিয়ে দেবেন, বিদ্যুৎ কেন্দ্র উড়িয়ে দেবেন, তাই না? জি, নিশ্চয়ই। আমার এগুলো হচ্ছে মানবাধিকার লঙ্ঘন। জি, তো সেই কাজটা উনি করবেন বলছেন। ভবিষ্যতে আমার মনে হয় যে তাকে কিন্তু ট্রায়াল ফেস করতে হতে পারে। তা ভবিষ্যৎ যদি উনি পরিস্থিতি কোন দিকে যেতে পারে? মানে যুদ্ধ কবে থামবে? আসলে বিশ্ব কবে স্বস্তি পাবে? মধ্যপ্রাচ্য এত উত্তাপ। যুদ্ধ আহ, আহ, মানে থামানোর তো চেষ্টা করছেন ট্রাম্প। আসলে এখান থেকে উনি প্রস্থান করতে চাচ্ছেন, এটা পরিষ্কার সবার কাছে। ব্যাপকভাবে আলোচনা হচ্ছে আন্তর্জাতিক মিডিয়াগুলোতে, যুক্তরাষ্ট্রের ভেতরে। এবং উনি তো বলছেন যে আমি ট্রাম্পকে ধ্বংস করে দিতে পারি, কিন্তু মার্কিন জনগণ সম্ভবত এটা চায় না। জনগণের ভেতর থেকে উনি যে প্রতিরোধের মুখে আছেন, সেটা কিন্তু তার বক্তব্যেই পরিষ্কার। এমনকি উনি একের পর এক তার সহকর্মীদের বহিষ্কার করছেন, বের করে দিচ্ছেন, অ্যাটর্নি জেনারেল সহ আরো কিন্তু একটা কয়েকজনকে। বিষয়, মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র যে নীতি থাকে সেটা সাধারণত খুব একটা পরিবর্তিত কি হয়? না, পরিবর্তিত হয় না, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে দেখা যাচ্ছে যে রাষ্ট্রপতি বা প্রেসিডেন্টের একটা সাংঘাতিক অপ্রতিরোধ্য একটা নির্বাহী ক্ষমতা আছে। উনি যুদ্ধ ঘোষণা করে দিতে পারেন এবং হামলাও চালাতে পারেন। পরে অনুমোদন নেয়ার প্রশ্ন, অনুমোদন নিয়ে করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা তার নাই। এবং এর সুযোগটা অন্যরা সেভাবে নেননি, কিন্তু ট্রাম্প নিচ্ছেন, জি, বারবারই নিচ্ছেন। জি, এবং নিশ্চয়ই। ইরানকে জব্দ করার জন্য ইসরায়েলের হয়ে জি, এখানে তাদের উভয়ের স্বার্থ নিহিত আছে। আমাদের এই সঙ্গে চেষ্টা করে আরেকজন যাচ্ছেন যুক্ত আমরা। হয়েছেন। জি, আমাদের সঙ্গে জি, আরেকজন জি, জি, অতিথি যুক্ত হয়েছেন, শামসুল আলম জি, লিটন। লিটন ভাই। স্বাগত জানাচ্ছি জি। আপনাকেও। আপনার কাছেও আমার একই প্রশ্ন, একইভাবে আপনার সাথেও আমি আলোচনায় যেতে চাই যে এই যে মধ্যপ্রাচ্যের উত্তেজনা এবং ট্রাম্পের যে হুঁশিয়ারি, আপনি আসলে কিভাবে দেখছেন? আমি ভাবছি কিছুক্ষণ আগে, এই বিশেষ করে মাত্র 1 ঘন্টা আগে, যখন ট্রাম্পের যে 8 PM ইস্টার্ন টাইম, কোথাও কোথাও 2 ঘন্টা আগে, কোথাও কোথাও 1 ঘন্টা আগে, হোয়াট এভার ইট ইজ, ইস্টার্নে ডিফারেন্ট টাইমস আছে। তো তখন গুগলে সবচেয়ে বেশি হয়তো মানুষ চেক করছিল 8 PM ইস্টার্ন টাইম কতক্ষণ বাকি আছে আর কতক্ষণ থাকবে। এর মধ্যে যেহেতু আহ, বেশ সময় অতিবাহিত হয়েছে, এখন পর্যন্ত খার্গে সম্ভবত মার্কিন হামলার একটা আলামত পাওয়া যাচ্ছে। এখন পর্যন্ত কোনো লাইভ অথবা কোনো কিছু পাওয়া যাচ্ছে না।
কিন্তু তেহরানে বড় ধরনের কোনো হামলা শুরু হয়েছে এই ধরনের কোনো খবর আমরা এখনো ওয়ার্ল্ড মিডিয়া তাক করে আছে। কারণ ওভাল অফিস, যেটা হাসান ভাই বলছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এই ক্ষমতাটা আছে, কিন্তু ইভেন রেড বাটন চাপার ক্ষমতাও আছে। তো একজন অসুস্থ, একজন রেসিস্ট রিমার্ক যার ডেইলি একটা প্র্যাকটিস, এবং যিনি প্রতিদিন অসংখ্য মিথ্যাচার করেন, মানে আমার মনে হয় ওয়ার্ল্ড হিস্ট্রিতে যত ধরনের অ্যাচিভমেন্ট, সমস্ত অ্যাচিভমেন্টকে উল্টে দেওয়ার মতো একটা প্রেসিডেন্ট, যিনি খুনের দায়ে, যিনি নিজে অভিযুক্ত হয়ে আছেন আদালতে, এখনো হয়তো কনভিকশন এখনো হয়নি, যিনি অলরেডি কনভিক্টেড বিভিন্ন মামলায় এবং যাচ্ছে তাই সমস্ত ক্রিমিনাল কেসে, এবং যিনি ইসরায়েলের যে প্রধানমন্ত্রী, যিনি আইসিসি দ্বারা যার ইন্টারন্যাশনাল ওয়ারেন্ট হয়ে আছে যুদ্ধাপরাধের দায়ে। তো তারা যে হামলাটি, তার পৃষ্ঠপোষক। তো আজ রাতে কিছুই হবে না এই উম্মাদদের হাতে, এটি হয়তো বিশ্ববাসীর মতো আমি ভাবতে ভালো বোধ করছি, এবং মনে করছি আমাদের দর্শকরা হয়তো সেটাই ভাবছেন। কিন্তু আরো কয়েক ঘন্টা অপেক্ষা করতে হবে এই উম্মাদের এই চরম উন্মাদনা পৃথিবীকে সত্যি, তিনি যেটা থ্রেট করেছেন যে সিভিলাইজেশনের টাই হবে, আজকে সিভিলাইজেশন সেখানে মৃত্যু হবে, তার অবশ্যই আমরা চাই তার অস্থিরতা এবং তার অশান্তির যে এন্ডিং, অবশ্যই, এবং যুদ্ধের এন্ডিং এবং সিভিলাইজেশনের এন্ডিং তো নয়। কারণ সিভিলাইজড ওয়ার্ল্ড এই উম্মাদের প্রতি, এই উম্মাদের যে শব্দাবলী এবং এফ ওয়ার্ড সারা পৃথিবীতে, আমার মনে হয় গ্রামারে এখনো এটিকে পুরোপুরি ব্যবহারই করার ক্ষেত্রে সংকোচ থাকে। সেখানে তিনি ওভাল অফিস থেকে এই ওয়ার্ডটিকে ইউজ করে অ্যাবিউজ করেছেন মিডিয়াকে, ওয়ার্ল্ড মিডিয়ার যে এথিক্স, ওয়ার্ল্ড মিডিয়ার যে ব্যাকরণ, ভাষা ইত্যাদির ক্ষেত্রেও তিনি সেটিও ব্রেকডাউন করেছেন। সো যুদ্ধ আসলে কখনোই কাম্য নয়, আসলে সবাই চায় শান্তি। আমি একটু হাসান মামুন আবারও আপনার কাছে একটু আসতে চাই। এই যুদ্ধের কারণেই সারা বিশ্বে এই জ্বালানি সংকট, একটা অস্থিরতা শুরু হয়েছে, বাংলাদেশে আসলে এর বাইরে নেই। এবং বাংলাদেশ সরকার বলছে যে প্রয়োজনে আগামী মাসে জ্বালানি তেলের দাম বাড়াতে পারে। গ্রাহকের তেল সংগ্রহের পরিমাণ নির্ধারণে তৈরি হলো অ্যাপ, একটি অ্যাপও তৈরি করা হয়েছে আজকে থেকে এর কার্যক্রম শুরু হয়েছে। তো এই বিষয়টিকে আসলে কিভাবে দেখছেন? হ্যাঁ, আমি তো শুরুতে বলছিলাম যে এই যুদ্ধটা আসলে এই যুদ্ধের ভেতর দিয়ে সারা দুনিয়ার উপরই, বিশেষ করে যেসব দেশ জ্বালানি আমদানির উপর নির্ভরশীল আমাদের মতো, আমরা তো 95% ক্ষেত্রে জ্বালানি আমদানি করি। 5% জ্বালানি আমরা ইন্টারনালি করতে পারি। সেটাও এখন শর্ত সাপেক্ষ, যদি আমাদের ইস্টার্ন রিফাইনারি যদি আমরা সচল রাখতে না পারি, তাহলে সেটাও কিন্তু আমদানি করতে হবে। তো আমাদের মতো যেসব দেশ আছে তাদের উপর কিন্তু ট্রাম্প এবং নেতানিয়াহু, যেটা লিটন ভাই একটু আগে বলছিলেন, এই উন্মাদদের জোট এবং অসভ্যতা বিরোধী শক্তি, তারা এই সারা দুনিয়ার উপর কিন্তু দুর্যোগটা চাপিয়ে দিয়েছে। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণও কিন্তু সাফার করতে শুরু করেছে। সেখানেও জ্বালানি তেলের দাম বাড়ছে, এবং সেখানেও কার ব্যবহার করা খুব কঠিন হয়ে যাচ্ছে, মানুষের ক্রয় ক্ষমতা কমছে, বাজার সংকুচিত হচ্ছে, এবং এর ফলে আমাদের মতো দেশ যারা যুক্তরাষ্ট্রে পণ্য সামগ্রী রপ্তানি করি, তাদেরও কিন্তু মানে রপ্তানির সুযোগ এবং সম্ভাবনা কমে যাচ্ছে। আচ্ছা, আপনি জ্বালানিতে স্বয়ংসম্পূর্ণ হওয়ার একটি বিষয় বলছিলেন যে আমাদের দেশ কি জ্বালানিতে অন্যান্য নানাভাবে? আমাদের পক্ষে তো স্বয়ংসম্পূর্ণ হওয়ার কোনো সুযোগ নাই, বরং আমরা যে গ্যাস কিছু প্রডিউস করতাম সেটাও কিন্তু ক্রমে কমে আসছে। মানে গ্যাসের যে ইন্টারনাল সাপ্লাই সেটা কমে যাচ্ছে, যে জন্য আমাদের এলএনজির উপর ডিপেন্ডেন্স বেড়ে যাচ্ছে, এবং আমাদের কিন্তু দ্বিগুণেরও বেশি দামে, আজকে খবর আছে একটা বড় দৈনিকে, যে দ্বিগুণের বেশি দামে আমাদের এলএনজি আমদানি করতে হচ্ছে, এবং গভর্নমেন্টকে গ্যাস খাতে, বিদ্যুৎ খাতে, জ্বালানি তেল খাতে যে ভর্তুকি দিতে হয়, যেটা রাখা হয়, সেটা বাড়াতে হচ্ছে। অনেক ক্ষেত্রে ভর্তুকি এর মধ্যে শেষও হয়ে গেছে। তো এটা একটা কঠিন পরিস্থিতি। এই পরিস্থিতিতে সরকার কিন্তু এপ্রিলে দাম বাড়ায়নি, জ্বালানি তেলের দাম। এলপিজির দাম বাড়ানো হয়েছে, বিকজ এলপিজি তো প্রাইভেট সেক্টরে। আর জেট ফুয়েলের দাম আজকে বাড়ানো হয়েছে, আজকে বাড়ানোর আরেকটা খবর আছে, কিন্তু অন্যান্য জ্বালানি তেলের দাম বাড়ানো হয়নি। এবং অর্থমন্ত্রীও বলেছেন কিছুদিন আগে যে এর চাপে আগামী মাসে, অর্থাৎ মের মাস জন্য, আমরা তো মাস শেষে সমন্বয় করি নতুন ব্যবস্থায়,
তো তখন বাড়াতে হতে পারে, কারণ সরকারের তো রাজস্ব আহরণ পরিস্থিতি ভালো না। জি, এবং সেটি একটি অন্তর্বর্তী বিষয়। শাসনামলে কিন্তু এই পরিস্থিতির অবনতি হয়েছিল। আমাদের এখন উন্নয়ন সহযোগীদের কাছ থেকে বাড়তি ঋণ সহায়তা নিতে হচ্ছে, কারণ সরকার চাচ্ছে না যে রিজার্ভে হাত দিতে। জি, কারণ রিজার্ভ তো নিশ্চয়ই। শুধু জ্বালানি তেল আমদানির জন্য না, রিজার্ভ হচ্ছে আপৎকালীন অবস্থার জন্য। আপৎকালীন যেমন অনেক অবস্থার জন্য। দেশের কিন্তু, জি, অনেক আমরা দেশের আবারও আসবো কিন্তু আপনার কাছে আরো আপৎকালীন বিভিন্ন বিষয় ডিজেল। নিয়ে। জি, 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 জি। আমি একটু আমাদের আরেকজন অতিথি শামসুল আলম, আপনার কাছে যেতে চাই। যদি জ্বালানি তেলের দাম বাড়ে আগামী মাস থেকে, তাহলে আমরা এলপিজির ক্ষেত্রে দেখেছি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দাম, নিয়ন্ত্রণহীন, মানে সরকারের নিয়ন্ত্রণে থাকে না এবং ভোক্তারা এর ভুক্তভোগী হয়। জ্বালানি তেলের ক্ষেত্রেও কি সেরকম হতে পারে? কোনো সংকট হতে পারে, কিংবা হচ্ছে সরকারের মনিটরিংটা খুব কঠোর হওয়া দরকার? দেখুন, সংকটের ব্যাপারটা কিন্তু এখন ওপেন সিক্রেট। হুম, সরকার যেটি পার্লামেন্টে বলেছে সেটা হচ্ছে পর্যাপ্ত মজুদ আছে। অর্থাৎ এই এই ব্যাপারটি আমাদেরকে বুঝতে হবে। অর্থাৎ এই মজুদ আজকে অথবা কালকের জন্য নয়, সবসময় 4 to 6 উইকস এর যে মজুদের যে ন্যাশনাল যে পলিসি আছে অথবা যে প্র্যাকটিস আছে, তো সে অনুসারে 4 to 6 উইকস এর যে মজুদের কথা যদি আমরা বুঝে থাকি, যদিও আপনারা খবরগুলোতে এক্স্যাক্টলি কত মেট্রিক কত 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 কি পরিমাণ অর্থাৎ আছে মজুদ, সেটা বিভিন্ন খবরে আসছে। হুম। তাতে 4 সপ্তাহের কম বেশি যেটা হচ্ছে, তো সেটি যদি কালকে থেকে যদি এনাফ দিয়ে দেওয়া হয় বাজারে, সেটি তো 2 সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে, অথবা 1 সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে। এই ঝুঁকিপূর্ণ অবস্থা কোনো সরকারই কখনো নিতে পারে না। এই সুযোগটি সমাজে, বিশেষ করে আমাদের বাজারে অসাধু কিছু ব্যবসায়ী সেই সুযোগটি নিতে পারে, নেওয়ার চেষ্টা করতে পারে। অনেকে কৃত্রিম সংকট তৈরি করার জন্য বিভিন্নভাবে ফুয়েলিং করতে পারে। গাড়িগুলো একের জায়গায় 10 বার করে গাড়ি দিতে পারে, রাইট। মোটরসাইকেল একবার জায়গায়। এইভাবে কিন্তু নানাভাবে সমাজে কিন্তু সংকট তৈরি করার অনেক উপায় আছে। এবং আমরা খুব ভালো করেই জানি আমাদের সোসাইটিতে কিছু আম, সীমাবদ্ধ চিন্তার কিছু রাজনীতি, সমাজনীতি কাজ করে। সুতরাং আমরা সবসময় পাবলিক ইন্টারেস্টকে গুরুত্ব দিয়ে যে আমাদের প্র্যাকটিস আছে সামাজিক জীবনে, নাগরিক জীবনে, এটি কিন্তু নয়। সুতরাং আপনি যেটি বলছেন, দাম সবগুলোই বাড়তে পারে। ইভেন যার সঙ্গে তেলের সম্পর্ক নাই, যার সঙ্গে ইরানের সম্পর্ক নাই, যার সঙ্গে হরমুজের সম্পর্ক, প্রণালীর সম্পর্ক নাই, সেটিও ইম্প্যাক্ট তৈরি হবে এবং হচ্ছে অনেক ক্ষেত্রে। তো জি, এটি একটি শুধু জাতীয় দুর্যোগ নয়, এটি একটি আন্তর্জাতিক দুর্যোগ। এবং আমরা যখন এই কথাগুলো বলছি, তখন আমাদের যে মিলিয়ন মিলিয়ন মানুষ, প্রায় 5 মিলিয়ন মানুষ মধ্যপ্রাচ্যে আছে, তারা প্রচন্ড আতঙ্কে আছে। সুতরাং এর চেয়ে বড় এসওএস পৃথিবীতে আর গত কয়েক দশকের মধ্যে হয়েছে কিনা আমরা জানি না। কারণ কারণ মার্কিন যুক্তরাষ্ট্র তার বাহিনীর সদস্যদেরকে বিভিন্ন হোটেলে এবং সিভিলিয়ান বিভিন্ন প্লেসের মধ্যে জি, নিয়েছে বলে ইরান দাবি করছে বারবার। এবং সেই কারণে সেই লক্ষ্যবস্তুতে তারা কিন্তু হামলা চালাচ্ছে। আজকে রাতে যদি খার্ক দ্বীপে অথবা তেহরানে বড় ধরনের হামলা তৈরি হয়, সেই ক্ষেত্রে কিন্তু ইরানের সেন্সিটিভ যে প্লেসগুলো, মধ্যপ্রাচ্যের অসংখ্য প্লেসকে তারা টার্গেট করেছে। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের লক্ষ্য লক্ষ্য করে সেখানে যদি মারা হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের লক্ষ লক্ষ মানুষের জীবনে অনেক ভয়াবহ এই আসতে পারে, যেটা তাদের জি। এই পরিবারগুলো এখানে এখন পরিস্থিতিতে আসলে সেই আমাদের দেশ প্রভাব। কিভাবে ভালো থাকবে সেটাই হচ্ছে মুখ্য বিষয়। আমাদের একটা বিরতিতে যেতে হবে, বিরতির পর ফিরে এসে আরো দু একটি বিষয় রয়েছে, আমরা সেসব বিষয় নিয়ে আলোচনা করতে চাই। সংবাদ সম্প্রসারণে একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি সংবাদ সম্প্রসারণে। সাথে আছেন সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট হাসান মামুন এবং সিনিয়র সাংবাদিক ও মানবাধিকার কর্মী শামসুল আলম লিটন। স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকেই। বিরতির পর হাসান মামুন, আপনাকে দিয়ে শুরু করতে চাই। 2 দিনের সফরে দিল্লিতে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিল বাংলাদেশ ভারত সম্পর্ক স্বাভাবিক করার গুরুত্বপূর্ণ ধাপ বলছেন বিশ্লেষকরা। আপনাদেরও একটু বিশ্লেষণ শুনতে চাই, আসলে এই ভারত বাংলাদেশের যে সম্পর্ক আসলে কতটা আসলে এই পররাষ্ট্রমন্ত্রীর এই সফরে ভালো হবে বলে মনে করেন? এটাকে শুভেচ্ছা সফর বলা হচ্ছে। মানে একটা কনফারেন্সে যাওয়ার আগে পথে আমাদের মানে পররাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা, এই দুজন দিল্লিতে এখন আছেন। এই মুহূর্তে তারা অবস্থান করছেন, 2 দিন তারা থাকবেন। এবং সেখানে আহ, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সহ অজিত দোভাল এবং জ্বালানি মন্ত্রী, এই তিনজনের সঙ্গে তাদের বৈঠক হওয়ার কথা আছে। তো বোঝা যাচ্ছে যে জ্বালানি সহায়তাটা গুরুত্ব পাবে। এবং এর মধ্যে কিন্তু জ্বালানি সহায়তার বিষয়টা সামনেও এসছে, কারণ ভারত থেকে আমরা তো এই সংকটকালে ওই উত্তরবঙ্গ দিয়ে, মানে পাইপলাইন দিয়ে আমরা আহ, অতিরিক্ত ডিজেল আনতে চাচ্ছি। তাদের সঙ্গে আমাদের একটা চুক্তি আছে এবং এটা শেখ হাসিনা আমলেই হয়েছিল। এটা একটা ভালো দিক। সংকটকালে কিন্তু সামান্য সহায়তা অনেক কাজে দেয়। রাইট। তারপর হচ্ছে যে আমরা তো বিদ্যুৎও আমদানি করি ভারত থেকে। যদিও এখন মানে যথেষ্ট পরিমাণ বিদ্যুৎ আনা যাচ্ছে না,
তা আমরা চাইবো যে এই বিদ্যুৎ আমদানি যাতে দামের প্রসঙ্গ পাশে রেখে এই সংকটকালে ভারত থেকে যাতে বিদ্যুৎ আমদানিটাও অব্যাহত থাকে আর বর্ধিত সহায়তা চাওয়া যেতে পারে। এর এসব মধ্যে বিষয় কোনো তো দেশের আসলে কিছু সম্পর্কের উপরেই বেশিরভাগ সময় নির্ভর হ্যাঁ করে। তো এই হ্যাঁ ভারত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সময় যে সম্পর্ক ছিল, এই সম্পর্কের উন্নয়ন আসলে এই সফরে কতটুকু হতে পারে সার্বিকভাবে? না, ভারত তো আগেই বলেছিল যে তারা গণতন্ত্রে উত্তরণ হলে এবং নির্বাচিত সরকার এলে তারা একত্রে কাজ করতে রাজি আছে। হুম, তারা কিন্তু একাধিকবার বলেছে বিভিন্ন পর্যায় থেকে। এবং বেগম জিয়ার অন্ত্যেষ্টিক্রিয়ার সময় হুম। আমরা দেখেছি যে জয়শঙ্কর সাহেব এসেছিলেন এবং তারপরে যখন সরকার শপথ নিল তখন সেখানে ভারতের লোকসভার স্পিকার এসেছিলেন এবং দুবারই কিন্তু মোদি সাহেবের শুভেচ্ছামূলক চিঠি, আনুষ্ঠানিক চিঠি তার মানে হস্তান্তর করা ভারতের কি হয়েছে। বেশ একটা তো আগ্রহ তাদের দিক রয়েছে মানে থেকে বাংলাদেশের সাথে সুসম্পর্ক তৈরি অবশ্যই করার? আগ্রহ, তাদের দিক থেকে আগ্রহ আছে, বাংলাদেশের দিক থেকেও আগ্রহ আছে জি। এবং দুই দেশের মধ্যে তো শত্রুতামূলক সম্পর্ক থাকার কোনো কারণ নাই। হুম। আমরা প্রতিবেশী দেশ এবং আমরা সমমর্যাদার ভিত্তিতে অবশ্যই আমরা সম্পর্কিত থাকব এবং এই সম্পর্কটা দল নিরপেক্ষভাবে মানে ভালো রাখতে হবে। এটা কোনো দলের ওপর নির্ভরশীল থাকবে না, এটাই হচ্ছে প্রত্যাশা। এবং জনগণ পর্যন্ত কিন্তু সম্পর্কের উন্নতি হতে হবে। আমরা দেখেছি যে মাঝে গত 15.5 বছরে, বলছি মানে শেখ হাসিনা শাসনামলে বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব প্রচণ্ডভাবে বেড়েছিল এবং এর প্রকাশ ঘটেছে ডক্টর ইউনূস সরকারের আমলে এবং এটা খুবই স্বাভাবিক ছিল। কারণ ভারত যে ভূমিকা রেখেছে এখন কি আমরা সেটা নেই? অনুষ্ঠানে এখনো তো একাধিকবার সম্ভবত একটি রাজনৈতিক দলের মধ্যে প্রবলভাবে সেটি রয়েছে। আহ, একটি রাজনৈতিক দল রয়েছে বলে কি বোঝাচ্ছেন? মানে জামায়াতে ইসলামীর কথাই আমি আওয়ামী যদি লীগের ধরি। কথা, হ্যাঁ, এটা একটা সম্পর্ক উন্নয়নের কাঁটা হিসেবে এটা রয়ে গেছে। আওয়ামী লীগের ব্যাপারে ভারতের কি দৃষ্টিভঙ্গি, এটা কিন্তু না, ভারতকে আওয়ামী অন্তত লীগের বিষয় না, পরিকল্পনা। আমি বললাম যে বিএনপি এবং জামায়াতে ইসলামীর বিষয়। বিএনপি যদিও ভারতের সঙ্গে স্বাভাবিক সম্পর্কের বিষয়টি বিএনপি হয়তো খুব স্বাভাবিকভাবেই নেয়, তারা চায়ও, কিন্তু জামায়াতে ইসলামী আসলে সেটা কতটা চায় সেই প্রশ্নটি ছিল। আমার তো মনে হয় যে জামায়াতে ইসলামীও যদি ক্ষমতায় আসতো হুম, তাহলেও কিন্তু এই ধরনের স্কোর হতো এবং ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের প্রসঙ্গ সামনে আসতো। এটা কিন্তু অনিবার্য, কারণ পার্শ্ববর্তী দুটো দেশ হুম। এইভাবে কিন্তু বৈরিতা চালিয়ে যেতে পারে না। আমরা তো দেখেছি অন্তর্বর্তী শাসনামলে দুদিক থেকেই কিন্তু মানে এক ধরনের উস্কানিমূলক মানে কথাবার্তা এবং আচার আচরণ ছিল। অনেক ক্ষেত্রে ভারত এগ্রেসিভ ভূমিকা নিয়েছে কিন্তু আমরাও সমানে প্রত্যুত্তর দিয়েছি। জি। তো সেটা একটা পর্ব ছিল, সেটা গণ অভ্যুত্থান পরবর্তীকালে এক ধরনের স্বাভাবিকও ছিল। কারণ মাঠ পর্যায় থেকে কিন্তু ভারত বিরোধী একটা প্রচণ্ড চাপ ছিল। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা এই স্লোগান তো ছিল। তো এখন অন্তর্বর্তী সরকার শাসনামল নাই, এখন নির্বাচিত সরকারের সময় 5 বছর থাকবে এই সরকার। তো এই সরকার তো সহযোগিতা সম্প্রসারণ করতে চাবে এবং ভারতও তার স্বার্থে কিন্তু চাবে যে সম্পর্কটা স্বাভাবিক হোক। তো এক্ষেত্রে ভারতকে এগিয়ে আসতে হবে মূলত, কারণ সম্পর্ক খারাপ হওয়ার পেছনে কিন্তু ভারতের নেতিবাচক ভূমিকা ছিল, এটা আমাদের মানে মনে রাখতে হবে। আর বাংলাদেশকে এখন মানে অন্তর্বর্তী সরকার যে একটা মানে ফুটপ্রিন্ট রেখে গেছে হুম। মানে পররাষ্ট্রনীতি পরিচালনার ক্ষেত্রে, যে দেশের স্বার্থ রক্ষা করে অগ্রসর হওয়া, এই ফুটপ্রিন্ট কিন্তু মোটামুটি মেনটেন করতে হবে নির্বাচিত সরকারকে আমার মনে হয়। জি, যে জন্য নিশ্চয়ই। তারেক রহমান সরকারও বাংলাদেশ ফার্স্ট বা সবার আগে বাংলাদেশ এই নীতিটা কিন্তু ঘোষণা করেছে এবং তাকে কিন্তু এই নীতি থেকে বিচ্যুত হতে দেওয়া যাবে না এবং এই দেশের জনগণও দেবে না আমার জি, মনে হয়। নিশ্চয়ই। বেশ কিছু তথ্য আপনার কাছ থেকে জানতে পারলাম। আরেকজন অতিথি শামসুল আলম আমাদের সাথে রয়েছেন, আমরা একটু তার কাছেও যেতে চাই। আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনায় ভারত বাংলাদেশের সম্পর্কে মানে কোনো প্রভাব হিসেবে কাজ করতে পারে কিনা? অবশ্যই পারে। ভারতের সঙ্গে বাংলাদেশের সঙ্গে ভারতের জনগণের চমৎকার সম্পর্ক, আস্থার সম্পর্ক হুম। ইভেন গত 15 বছরও ছিল। আমি এটি ভিন্ন আঙ্গিকে বলতে চাই। কারণ কিন্তু আমরা তাদের সম্পর্কটা তো হওয়া গরু উচিত দিয়ে, ছিল মানুষের সাথে মানুষের। মানে আমি সেটাই বলছি, হ্যাঁ, জি। মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের যে কোনো ঘাটতি ছিল না তার প্রমাণ হচ্ছে আমরা তাদের যেহেতু গরুর চাহিদা কম, আমাদের এখানে কুরবানিতে গরুর চাহিদা বেশি এবং সারা বছরও আমরা তাদের গরু অবাধে আমদানি করেছি, বৈধ পথে অবৈধ পথে যেভাবে হোক। তারপরে ট্যুরিজম সবচেয়ে বেশি হুম, ইন্ডিয়াতে, মেডিকেল ট্যুরিজম ইত্যাদি। তারপরে হচ্ছে ধরেন আপনার এক সময় প্রচুর ছাত্র যেত, এখন প্রায় সরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য যাচ্ছে না, কিন্তু জনগণের সঙ্গে তো সম্পর্কে কোনো সমস্যা কখনো ছিলই না, এই 15 বছরেও ছিল না। সমস্যাটা কোথায় হয়েছে? হুম, দিল্লির
যে কূটনীতি, সেই চাণক্যপুরীর সঙ্গে হুম। বাংলাদেশের স্বার্থের সম্পর্কে ঘাটতি হয়েছে, যে ঘাটতিটি এখনো আংশিকভাবে রয়ে গেছে। শেখ হাসিনার যে অবস্থানটি, সেটি ভারত কিন্তু এখনো স্পষ্ট করেনি। হুম। এবং বাংলাদেশের যে আহ্বান বারবার, সেই আহ্বানেও ভারত কিন্তু সাড়া দেয়নি শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে ফেরত দেওয়ার জন্য। কারণ আমাদের কাছে প্রত্যাবর্তন চুক্তি রয়েছে, এবং এই প্রত্যাবর্তন চুক্তি অনুসারে বাংলাদেশ কিন্তু একাধিক প্রত্যাবর্তন করেছে ভারতের ইন্টারেস্টে, কিন্তু বাংলাদেশের ইন্টারেস্টে এটা করা হয়নি, যদিও এটা মানবতা বিরোধী অপরাধের দায়। এখন কথা হচ্ছে, দিল্লির সঙ্গে ভারতের, ঢাকার যখন সম্পর্ক চমৎকারভাবে জনগণের পর্যায়ে উন্নীত হবে, যখন বর্ডারে, যেমন গত কয়েক মাস বর্ডারে কোনো খুন হয়নি, আমাদের মানুষের উপরে কোনো লেথাল ওয়েপন ইউজ হয় নাই আন্তর্জাতিক রীতিনীতি ভঙ্গ করে, এভাবে যদি চলতে থাকে, যেমন ইউরোপের দেশগুলোর সঙ্গে যে সম্পর্ক, কোনো বর্ডার নাই, কোনো ধরনের, এবং ওখানকার অনেক মানুষ এই দেশে কাজ করতো এবং এখনো হয়তো অনেকে করেন, হুম। হুম। আমাদের দেশের লোকেরাও যখন ওখানে কাজ করতে পারবে এবং ওয়ার্ক পারমিটের বেসিসে তারাও করবে, বাংলাদেশের মানুষও করবে, ট্যাক্স দেবে, তাহলে তো আর এই বিরোধের কোনো প্রশ্নের দরকার নেই। এবং জামাত ইসলাম ক্ষমতায় থাকলে এখন যেভাবে বিএনপি দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছে, এভাবেই করতো। এবং বিএনপি তার কোনো রাজনৈতিক ইস্যু বাদ দিয়ে কিন্তু ভারতের সঙ্গে সম্পর্কের কথা বলেনি। দেশ শামসুল হিসেবে, আলম, একটি প্রতিবেশী বিষয় আমি দেশ জানতে হিসেবে। চাই। গেল 15 বছর বলছেন যে ভারত বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক ছিল, এটা ঠিক, কিন্তু আবার ভারত বিরোধিতাও বেড়েছে। এটার কারণ কি এটাই না, যে আমি আওয়ামী জনগণের- লীগের সময় আমি যতগুলো জনগণ- নির্বাচন হয়েছে সেই নির্বাচনগুলোর সমর্থন ছিল ভারতের? আমি ওই জন্যই বলছি, জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক, আস্থা ইত্যাদি যদি না থাকতো, ট্যুরিজম এবং মেডিকেল ট্যুরিজম ইত্যাদি কিন্তু হতো না। আমাদের এই ব্যাপারগুলো বুঝতে হবে। আমি যেটি বলছি সেটি হচ্ছে দিল্লির নীতি। যেমন আচ্ছা। ডক্টর জয়শঙ্কর যখন 21, 22, 23-এ বারবার বলছিলেন যে প্রতিবেশী দেশগুলো সকল পক্ষের সঙ্গে তারা কাজ করবেন, ঠিক তখনই পরবর্তী নির্বাচনেও দিল্লি কিন্তু বিতর্কিত জনগণের, বাংলাদেশের জনগণের মানে যে স্বার্থ, জনগণের যে চিন্তা, ডেমোক্রেটিক মুভমেন্ট, ডেমোক্রেটিক যে ভোটিং রাইট, এর পক্ষে কিন্তু ভূমিকা রাখেনি দিল্লি। যার ফলে বাংলাদেশের জনগণের ভেতরে ভারত বিরোধী মনোভাব সৃষ্টি হওয়াটাই খুবই স্বাভাবিক। যে আচ্ছা। গণঅভ্যুত্থান হয়েছে, সে গণঅভ্যুত্থানের পরে দিল্লি রিয়েলাইজ করেছে যে গণতান্ত্রিক একটি দেশ হিসেবে আরেকটি গণতান্ত্রিক দেশের সঙ্গে, সরকারের সঙ্গেই কাজ করাটা উত্তম, এবং সেটি যেহেতু তারা এখন গুরুত্ব দিচ্ছে এবং জি। বাংলাদেশের সরকারের সঙ্গে তারা সম্পর্ক উন্নয়নের জন্য সকল ধরনের পদক্ষেপ নিচ্ছে, এটি খুবই স্বাভাবিক। এবং এই আমাদের সফরকে মতো ঘিরে দেশে আপনার প্রত্যাশা আসলে জানতে চাই একটু সংক্ষেপে। আমার প্রত্যাশা, এটি যদি বাংলাদেশের নির্বাচিত সরকার প্রধানের প্রথম কোন দেশটি সফর হবে, সেটি দিল্লি না লন্ডন, সেই ক্ষেত্রে যে কোনো গণতান্ত্রিক সরকারের পক্ষেই প্রতিবেশী দেশের সফরকেই অনেক বেশি প্রীতিকর, যেখানে সার্ককে পুনরুত্থান, যেটি বিএনপির এই মুহূর্তে নির্বাচনী অঙ্গীকারগুলোর মধ্যে একটি, সেই ক্ষেত্রে দিল্লিকে বেছে নেওয়ার ক্ষেত্রে লন্ডনকে বেছে নেওয়া হবে না, দিল্লিকে বেছে নেওয়া হবে না, নিউ ইয়র্ককে বেছে নেওয়া হবে, এইসব প্রশ্নের গুরুত্বপূর্ণ মীমাংসার ক্ষেত্রে এই সফরগুলো গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আমি বিশ্বাস করি। এই যে পররাষ্ট্রমন্ত্রী যে আজকে গেলেন, তো সেই আমি ঠিক জানি না যে এই দুই দেশের সম্পর্কে আসলে এই সফরটুকু কতটুকু মানে বদলাতে পারে, সম্পর্ক আসলে কতটুকু গভীর করতে পারে, একদমই সংক্ষেপে যদি এক লাইন কিছু বলেন। সম্পর্ক একদিনে পরিবর্তন হয় না, একদিনে গড়ে ওঠে না। হুম। বর্ডারে যখন কোনো কিলিং হবে না, হুম। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যখন সমতার নীতি প্রতিষ্ঠিত হবে, যখন পরস্পর পরস্পরের দিকে শ্রদ্ধার দৃষ্টিতে তাকাবে, কাজ করবে, ভূমিকা রাখবে, হুম। সবাই বুঝবে আমরা অত্যন্ত প্রতিবেশী সুলভ সরকার এবং প্রতিবেশী সুলভ জনগণ, প্রতিবেশী সুলভ দেশ। জি, মানে খুবই এটি হচ্ছে গুরুত্বপূর্ণ এবং গড়ে ভালো ওঠার কথা বলেছেন। আপনারা দুজনই খুবই রাজধানীর গুরুত্বপূর্ণ কথা বলেছেন। ধন্যবাদ হাসান মাহবুব এবং শামসুল আলম, আপনাদের দুজনকে। এই ছিল সংবাদ সম্প্রসারণে। ডিবিসির সঙ্গেই থাকুন।